আজকে তোমাদের যে গল্পটা বলতে চলেছি সেটা কোনো বানানো গল্প নয়। ঝাড়খণ্ডের গভীর জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকা এক রহস্যময় মন্দিরকে ঘিরে এই ঘটনা। স্থানীয় মানুষ আজও সেই জায়গার নাম নিতে ভয় পায়, কারণ তাদের বিশ্বাস সেখানে দেবতার নয়, অন্য কিছুর পূজা হয়। আর সেই জায়গায় ভুল করে ঢুকে পড়েছিল 4 জন বন্ধু। সেদিন রাত থেকেই সবকিছু শুরু হয়েছিল। আমার নাম অয়ন, কলকাতায় থাকি। আমি, রুদ্র, শুভ আর নীল, আমরা 4 জন কলেজের বন্ধু। ছোটবেলা থেকেই একসঙ্গে বড় হয়েছি। অ্যাডভেঞ্চার, ট্রেকিং, জঙ্গল ঘোরা এসবের প্রতি আমাদের আলাদা পাগলামি ছিল। সেই কারণেই দুর্গাপুজোর ছুটিতে আমরা ঠিক করলাম শহরের ভিড় এড়িয়ে কোথাও জঙ্গলের মধ্যে ঘুরতে যাব। অনেক খোঁজাখুঁজির পর রুদ্র একটা জায়গার নাম বলল। ঝাড়খণ্ডের পালামৌ জেলার কাছে একটা পাহাড়ি এলাকা। চারদিকে ঘন জঙ্গল, পাহাড়, ঝর্ণা আর খুব কম মানুষের বসতি। জায়গাটার নাম ছিল বেতলা। জঙ্গলের ভেতরের একটা ছোট্ট আদিবাসী গ্রাম। শুনেই আমাদের ভালো লেগে গেল। 2 দিন পর আমরা ট্রেনে রওনা দিলাম। প্রথম দিন সবকিছু স্বাভাবিকই ছিল। আমরা মজা করতে করতে পৌঁছে গেলাম ঝাড়খণ্ডে। স্টেশন থেকে একটা পুরনো জিপ ভাড়া করে পাহাড়ি রাস্তা ধরে এগোতে লাগলাম। জঙ্গলের রাস্তা যত ভেতরে যাচ্ছিল ততই মোবাইলের নেটওয়ার্ক হারিয়ে যাচ্ছিল। চারদিকে কেবল বিশাল গাছ, অদ্ভুত নিস্তব্ধতা আর কেমন একটা চাপা অস্বস্তি। নীল জানলার বাইরে তাকিয়ে বলল, জায়গাটা কিন্তু একটু বেশিই চুপচাপ। শুভ হেসে বলল, তুই তো শুরু করলি আবার। রুদ্র তখন মোবাইলে ম্যাপ দেখছিল। হঠাৎ ড্রাইভার লোকটা বলল, আপনারা কি ওই পাহাড়ের দিকটায় থাকবেন? আমি বললাম, হ্যাঁ, একটা হোমস্টে বুক করেছি। লোকটা কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, রাতে জঙ্গলের ভেতরে যাবেন না। আমরা একে অপরের দিকে তাকালাম। শুভ হেসে বলল, বাঘ আছে নাকি? ড্রাইভার এবার রিয়ার ভিউ মিররে আমাদের দিকে তাকাল। তার চোখে কেমন যেন অদ্ভুত ভয়। বাঘ থাকলে সমস্যা কম ছিল। আমার বুকের ভেতরটা কেমন ঠান্ডা হয়ে গেল। আমি বললাম, মানে? লোকটা ধীরে বলল, জঙ্গলের ভেতরে একটা পুরনো মন্দির আছে, ওখানে কেউ যায় না। রুদ্র হেসে বলল, ভূতের গল্প নাকি? ড্রাইভার কোনো উত্তর দিল না, শুধু গাড়ির গতি বাড়িয়ে দিল। প্রায় 1 ঘন্টা পর আমরা পৌঁছালাম গ্রামের কাছে। জায়গাটা সত্যিই অসাধারণ সুন্দর ছিল। ছোট ছোট কুড়ে ঘর, চারদিকে পাহাড়, দূরে জঙ্গল। আমাদের হোমস্টেটা ছিল গ্রামের একদম শেষ মাথায়। বয়স্ক একজন লোক বাড়িটার মালিক ছিল, নাম বিরসা মাহাতো। লোকটা আমাদের দেখে হালকা হাসল ঠিকই, কিন্তু যখন শুনল আমরা জঙ্গলে ট্রেকিং করতে এসেছি তখন তার মুখটা কেমন গম্ভীর হয়ে গেল। রাতে খাওয়ার সময় বিরসা কাকু বললেন, জঙ্গলের পশ্চিম দিকে যাবেন না। জিজ্ঞেস করলাম, কেন? লোকটা ধীরে ধীরে বলল, ওদিকে পুরনো মন্দির আছে। নীল হেসে বলল, সবাই এত ভয় পাচ্ছে কেন ওই মন্দিরকে? বিরসা কাকু কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর নিচু গলায় বললেন, ওখানে দেবতার পূজা হয় না। ঘরের বাতাস হঠাৎ কেমন ঠান্ডা হয়ে গেল। শুভ বলল, তাহলে? লোকটা খুব আস্তে বলল, শয়তানের। আমরা প্রথমে ভেবেছিলাম লোকটা মজা করছে, কিন্তু তার মুখের ভাব দেখে হাসিটা মিলিয়ে গেল। বিরসা কাকু আবার বললেন, অনেক বছর আগে ওখানে তান্ত্রিক সাধনা হতো। গ্রামের লোকেরা বলে একদল মানুষ কালো শক্তিকে জাগানোর চেষ্টা করেছিল। তারপর এক রাতে পুরো মন্দিরে আগুন লেগে যায়। পরদিন যারা সেখানে গিয়েছিল তারা কেউ স্বাভাবিক অবস্থায় ফেরেনি। আমার শরীরের ভেতর কেমন শিরশির করছিল। রুদ্র ফিসফিস করে বলল, মানে? কেউ নিজের গলা কেটে ফেলে, আর কেউ নিখোঁজ হয়ে যায়।
ঘরের ভেতর হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো। বাইরে তখন ঝিনঝি পোকার শব্দ, আর দূরে কোথাও কুকুর ডাকছে। বিরসা কাকু বললেন, সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা জানেন? আমরা চুপ করে তার দিকে তাকিয়েছিলাম। লোকটা ধীরে বলল, আজও মাঝরাতে ওই মন্দির থেকে মন্ত্র পড়ার শব্দ শোনা যায়। আমার বুকের ভেতর ধক করে উঠল। ঠিক তখন বাইরে হঠাৎ জোরে বাতাস বইতে শুরু করল। দরজাটা থাম করে বন্ধ হয়ে গেল। নীল চমকে উঠল। বিরসা কাকু দ্রুত উঠে দরজায় তালা লাগিয়ে দিলেন। তারপর বললেন, রাত 12টার পর জানলার বাইরে তাকাবেন না। শুভ হেসে বলল, আবার শুরু হলো। কিন্তু লোকটা একদম হাসছিল না। সে নিচু গলায় বলল, কারণ যারা তাকায় তারা মাঝে মাঝে জঙ্গলের দিক থেকে কাউকে ডাকতে শুনতে পায়। সেদিন রাতে আমরা 4 জন একই ঘরে শুয়েছিলাম। বাইরে তখনও বাতাসের শব্দ। আমি ঘুমোতে পারছিলাম না। বারবার বিরসা কাকুর কথাগুলো মাথায় ঘুরছিল। রাত প্রায় 1টা নাগাদ হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। কারণ বাইরে থেকে খুব আস্তে কারো মন্ত্র পড়ার শব্দ আসছিল। প্রথমে ভাবলাম স্বপ্ন দেখছি, কিন্তু না, শব্দটা সত্যিই আসছে। আমি উঠে বসলাম। ঘরের ভেতর সবাই ঘুমিয়ে, শুধু নীল জেগেছিল। সে ফিসফিস করে বলল, তুইও শুনতে পাচ্ছিস? আমার বুক কেঁপে উঠল। শব্দটা জঙ্গলের দিক থেকেই আসছে, খুব ধীরে, অদ্ভুত ভাষায়। ঠিক তখনই জানলার বাইরে কিছু একটা নড়ল। আমি ধীরে ধীরে জানলার দিকে তাকালাম, আর তারপর আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। কারণ দূরের জঙ্গলের অন্ধকারে অনেকগুলো আগুনের আলো দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল কেউ মশাল নিয়ে দাঁড়িয়ে আছে, আর তাদের মাঝখানে একটা বিশাল কালো অবয়ব, মানুষের মতো দা, কিন্তু স্বাভাবিক মানুষের চেয়ে অনেক বড়। নীল কাপা গলায় বলল, ওটা কি? আমি কোনো উত্তর দিতে পারলাম না। ঠিক তখনই শব্দটা থেমে গেল। পুরো জঙ্গল নিস্তব্ধ। তারপর খুব আস্তে একটা মেয়ের হাসির শব্দ ভেসে এলো। আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল, কারণ সেই হাসিটা ঠিক আমাদের জানালার পাশ থেকেই এসেছিল। জানলার পাশ থেকে সেই হাসির শব্দটা আসতেই আমার পুরো শরীর জমে গেল। আমি আর নীল ধীরে ধীরে জানলার দিকে তাকালাম, কিন্তু বাইরে কেউ নেই, শুধু অন্ধকার। আর দূরের জঙ্গলের মধ্যে মশালের আলোগুলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। ঠিক তখনই শুভ ঘুমের মধ্যেই কেঁপে উঠে বসে পড়ল। তোরা কি কিছু শুনলি? তার গলায় স্পষ্ট ভয়। রুদ্র উঠে বসেছিল। আমি সবটা বলতেই ওরা জানলার দিকে তাকাল, কিন্তু তখন বাইরে শুধু অন্ধকার আর বাতাসের শব্দ। রুদ্র বলল, আমাদের কাল সকালে ওই জায়গাটা দেখতে যেতে হবে। নীল সঙ্গে সঙ্গে বলল, তুই পাগল নাকি? কাল রাতের পরে এখনো যেতে চাইছিস? রুদ্র হেসে বলল, এসব গ্রামের গল্প, কেউ হয়তো রাতে কোনো পূজা করেছিল। কিন্তু আমার মন বলছিল ব্যাপারটা এত সহজ নয়। সকালে ঘুম ভাঙতেই দেখি বাইরে কুয়াশা। জঙ্গলটা আরো অদ্ভুত লাগছিল। বিরসা কাকু আমাদের দেখে জিজ্ঞেস করলেন, কাল রাতে কিছু শুনেছিলেন? আমরা চুপ করেছিলাম। লোকটা বুঝে গিয়েছিল। সে নিচু গলায় বলল, আজই ফিরে যান। রুদ্র হাসল, উল্টে আজ আমরা মন্দিরটাই দেখতে যাব। কথাটা শুনেই বিরসা কাকুর মুখ সাদা হয়ে গেল। প্রথমবার লোকটাকে এত ভয় পেতে দেখলাম। সে প্রায় অনুরোধের গলায় বলল, ওখানে গেলে কেউ খালি হাতে ফেরে না। শুভ বলল, মানে? বিরসা কাকু কয়েক সেকেন্ড চুপ করে থেকে বললেন, ওখানে কিছু একটা মানুষের সঙ্গে ফিরে আসে। ঘরের বাতাস কেমন ঠান্ডা হয়ে গেল। কিন্তু রুদ্র ওইসব মানার ছেলে ছিল না। শেষ পর্যন্ত দুপুরের দিকে আমরা 4 জন ব্যাগ, টর্চ আর ক্যামেরা নিয়ে জঙ্গলের দিকে বেরিয়ে পড়লাম।
শুরুতে রাস্তা সহজ ছিল, কিন্তু যত ভেতরে যাচ্ছিলাম ততই জঙ্গল ঘন হতে লাগল। চারদিকে বিশাল গাছ, সূর্যের আলো প্রায় ঢুকছেই না, পাখির ডাক পর্যন্ত নেই, শুধু শুকনো পাতার ওপর আমাদের হাঁটার শব্দ। প্রায় 1 ঘন্টা হাঁটার পর আমরা একটা অদ্ভুত জিনিস দেখতে পেলাম। গাছের গায়ে লাল রং দিয়ে অদ্ভুত চিহ্ন আঁকা, মনে হচ্ছিল কোনো তান্ত্রিক চিহ্ন। নীল ফিসফিস করে বলল, আমার ভালো লাগছে না। ঠিক তখনই শুভ মাটির দিকে টর্চ দেখিয়ে বলল, এগুলো দেখ। মাটিতে অনেকগুলো পোড়া মোমবাতি পড়েছিল, আর তার পাশে শুকনো রক্তের মতো কালো দাগ। আমার বুকের ভেতর কেমন কেঁপে উঠল। রুদ্র বলল, কেউ হয়তো এখনো এখানে আসে। আরও কিছুটা এগোতেই আমরা গন্ধটা পেলাম, পোড়া কিছু একটা গন্ধ, তার সঙ্গে পচা গন্ধ মিশে আছে। হঠাৎ সামনে থাকা ঝোপ নড়ে উঠল। নীল চিৎকার করে পিছিয়ে গেল, কিন্তু সেখান থেকে একটা শেয়াল বেরিয়ে দৌড়ে পালাল। আমরা হালকা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তারপরই প্রথমবার মন্দিরটাকে দেখতে পেলাম। জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছে বিশাল কালো পাথরের একটা মন্দির। দেয়ালে অদ্ভুত সব মূর্তি। মন্দিরের মাথায় লাল রঙে আঁকা একটা বিশাল চিহ্ন, ঠিক যেটা আমরা আগের রাতে দূর থেকে দেখেছিলাম। চারদিকে পোড়া মাটির দাগ। আর অদ্ভুত ব্যাপার হলো, জঙ্গলের ভেতর এত গরম থাকা সত্ত্বেও মন্দিরটার সামনে দাঁড়াতেই হঠাৎ ঠান্ডা লাগতে শুরু করল। নীল ফিসফিস করে বলল, চল ফিরে যাই। কিন্তু রুদ্র ইতিমধ্যেই ক্যামেরা বের করে ভিডিও শুরু করেছে। আমি মন্দিরটার দিকে তাকিয়েছিলাম, মনে হচ্ছিল ভেতর থেকে কেউ আমাদের দেখছে। ঠিক তখনই মন্দিরের ভেতর থেকে খুব আস্তে ঘণ্টার শব্দ ভেসে এলো। ঢং! আমরা 4 জন একসঙ্গে চমকে উঠলাম, কারণ মন্দিরটা তো বহু বছর আগেই পরিত্যক্ত। তাহলে ভেতরে কে? রুদ্র ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে শুরু করল। আমরাও ওর পেছনে গেলাম। মন্দিরের দরজাটা আধ খোলা ছিল, ভেতরে একদম অন্ধকার। আমি টর্চ জ্বালালাম, আর তারপর আমার শরীরের সব রক্ত যেন জমে গেল। মন্দিরের ভেতরে মেঝের ওপর একটা বিশাল বৃত্ত আঁকা, রক্ত দিয়ে, আর সেই বৃত্তের মাঝখানে পড়ে আছে অনেকগুলো মানুষের খুলি। নীল কাপা গলায় বলল, চল এখান থেকে বেরিয়ে যাই। ঠিক তখনই পেছন থেকে দরজাটা ধাম করে বন্ধ হয়ে গেল। পুরো মন্দির কেঁপে উঠল। শুভ দরজার দিকে দৌড়ে গেল, কিন্তু দরজাটা যেন বাইরে থেকে কেউ চেপে ধরে আছে। ও যতই টানছে, খুলছে না। ঠিক অখনেই অন্ধকারের ভেতর থেকে কারো হাঁটার শব্দ এলো। ঠক ঠক ঠক। আমরা টর্চের আলো ঘুরিয়ে চারদিকে দেখতে লাগলাম। কেউ নেই, কিন্তু শব্দটা কাছে আসছে। আমার বুকের ভেতর ধুকপুক শুরু হয়ে গেছে। হঠাৎ রুদ্র ফিসফিস করে বলল, আমি টর্চ ঘুরিয়ে মন্দিরের এক কোণে আলো ফেলেতেই চিৎকার করে উঠলাম, কারণ সেখানে একটা মানুষ দাঁড়িয়েছিল। কালো আলখাল্লা পরা, মুখ দেখা যাচ্ছে না। সে এক দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে। নীল কাঁপা গলায় বলল, কে কে আপনি? লোকটা কোনো উত্তর দিল না, ধীরে ধীরে মাথা তুলল, আর তখন আমরা তার মুখটা দেখতে পেলাম। আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল, কারণ তার চোখ দুটো পুরো কালো, এক ফোঁটা সাদা অংশ নেই। ঠোঁটে অদ্ভুত হাসি। সে খুব আস্তে বলল, অনেক দিন পর আবার 4 জন একসঙ্গে এলো। ঠিক তখনই মন্দিরের ভেতরের সব মোমবাতি একসঙ্গে জ্বলে উঠল, আর আমরা দেখতে পেলাম মন্দিরের চারদিকে আরও অনেক মানুষ দাঁড়িয়ে আছে। সবাই কালো কাপড় পরে, সবাই আমাদের দিকে তাকিয়ে, আর তাদের মাঝখানে একটা মেয়ে মাটিতে বসে আছে। লম্বা চুল, সাদা পোশাক, মাথা নিচু। সে ধীরে ধীরে মুখ তুলেতেই আমার বুক ধক করে উঠল, কারণ ওই মুখটা মানুষের মতো ছিল না। তো বন্ধুরা, আজকের এই রহস্যময় আর ভয়ঙ্কর গল্পটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি তোমরা এরকম জঙ্গল, মন্দির
আর সত্যীয় ঘটনা অবলম্বনে আরও ভৌতিক গল্প শুনতে চান তাহলে বলো চাও, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দাও, কারণ তোমাদের জন্য প্রতিদিন নিয়ে আসি নতুন নতুন গা ছমছমে আর রহস্যে ভরা গল্প। তাহলে আজকের মতো এখানেই শেষ, আবার দেখা হবে পরের কোনো অন্ধকার গল্পে।